the today's light, your ultimate destination for success. Hello everyone, welcome to today's light. আমাদের প্রথম প্রশ্নে বলা হচ্ছে ক্ষারকীয়তার সঠিক ক্রম কোনটি? Which of the following represents the correct order of basicity? ওকে, আমরা যদি পিরিয়ডিক টেবিলের কথা বলি তাহলে আমরা জেনারেল ট্রেন্ড একটা দেখেছিলাম যে আমরা ওপর থেকে যদি নিচে মুভ করি তাহলে কিন্তু আমাদের যে বেসিক নেচার, প্রথমে অ্যাসিডিক নেচারের কথা বলে নিই। আমাদের যে অ্যাসিডিক নেচার এইটা কিন্তু আমাদের কমে যায় উপর থেকে নিচে। আর আমরা যদি টপ টু বটম মুভ করি তাহলে কিন্তু আমাদের যে বেসিক নেচারটা কিন্তু আমাদের বেড়ে যায়। ওকে, বেসিক নেচার এইটা কিন্তু বেড়ে যায়। এইবার আমাদের এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন প্রত্যেকটা অ্যানায়ন। এবার আমরা যদি টপ টু বটম যদি আমরা মুভ করি তাহলে কি হবে যে এইখানে এদের বেসিক নেচারটা কিন্তু আমাদের বেড়ে যাবে। তাহলে আমাদের যে অর্ডারটা আসবে, বেসিসিটির যে অর্ডারটা আসবে সেইটা কিন্তু আমাদের টপ টু বটম ইনক্রিজিং অর্ডার আসবে। মানে ফ্লোরিন গ্রেটার দ্যান ক্লোরিন, গ্রেটার দ্যান ব্রোমিন, গ্রেটার দ্যান আয়োডিন, মানে আমাদের এই অপশনটা কিন্তু আমাদের ট্রু হয়ে যাবে। ওকে, এখন যদি আমি একটু এক্সপ্লেনেশনে যাই তাহলে আমি নেক্সট স্লাইডে এটা বুঝিয়ে দিচ্ছি। হোয়াট ইজ বেসিসিটি? আমরা যদি বেসিসিটির কথা বলি তাহলে বেসিসিটিটা কি? এইটা হচ্ছে যে হাউ রেডিলি অর হাউ ইজিলি, কত সহজে কোনো একটা স্পিসিস ইলেকট্রন পেয়ারটাকে ডোনেট করতে পারবে বা ইলেকট্রনটাকে ডোনেট করতে পারবে ফর ফর্মিং আ বন্ড। ওকে, হাউ রেডিলি অর ইজিলি a species can donate electron pair and form bond. ওকে, এটা লেখার প্রয়োজন নেই। কত সহজে সেটা ইলেকট্রন পেয়ারটাকে ডোনেট করতে পারছে এর উপরে নির্ভর করে কিন্তু আমাদের যে বেসিসিটি এইটা কিন্তু আমাদের ডিফাইন হবে। এখন কোনো একটা স্পিসিস বা কোনো একটা অ্যাটম কত সহজে ইলেকট্রন পেয়ারকে ডোনেট করবে সেটা কিন্তু নির্ভর করে তার সাইজের উপরে। ওকে, সেটা মেজরলি ডিপেন্ড করে তার সাইজের উপরে। এখন যদি আমি একটা বড় সাইজের অ্যাটম নিয়ে নিই তাহলে এর সেন্টারে রয়েছে নিউক্লিয়াস। ওকে, আর এর বাইরের কক্ষপথে রয়েছে এর ইলেকট্রন। ওকে, এখন এই যে ইলেকট্রনটা রয়েছে এটা নিউক্লিয়াস থেকে বেশ দূরে অবস্থান করছে। ওকে, তো এই যে ডিস্টেন্সটা কিন্তু বেশি, আর ডিস্টেন্সটা বেশি হওয়ার কারণে ইলেকট্রনের আর নিউক্লিয়াসের মধ্যে যে আকর্ষণ বল এইটা কিন্তু তুলনামূলক কম। ওকে, অ্যাট্রাকশন ফোর্স তুলনামূলক কম। ওকে, তো যখন অ্যাট্রাকশন ফোর্স তুলনামূলক কম তখন কিন্তু এইখানে ইলেকট্রন পেয়ারটাকে ডোনেট করাটা কিন্তু সহজ হয়ে যাবে। মানে রিমুভাল অফ দিস ইলেকট্রন বিকামস ইজি। এই ইলেকট্রনের এই অ্যাটম থেকে রিমুভাল, এই প্রসেসটা কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে। ডোনেশন প্রসেস অফ ইলেকট্রন বিকামস ইজি অ্যান্ড দ্যাটস ওয়াই দিস large size of atom or large size of species becomes more basic. ওকে, তো আমরা এখানে কি বলতে পারবো, এই যে ইলেকট্রনটা এটার কিন্তু নিউক্লিয়াস থেকে দূরত্বটা বেশি, আর এই দূরত্ব বেশি হওয়ার ফলে নিউক্লিয়াসের সাথে এর যে আকর্ষণ বল এটা কিন্তু কম। ওকে, আর এই আকর্ষণ বল কম হওয়ার কারণে কিন্তু এই যে স্পিসিসটা এটা কিন্তু ইলেকট্রনকে ইজিলি ডোনেট করতে পারবে। মানে রিমুভাল অফ দিস ইলেকট্রন বিকামস ইজি অ্যান্ড এর ফলে কিন্তু এই যে লার্জ সাইজ অফ স্পিসিস দিস বিকামস মোর বেসিক। ওকে, এখন যদি আমরা স্মলার সাইজের কথা বলি, আমি এখানে একটা স্মলার অ্যাটম নিলাম বা স্পিসিস, এর ক্ষেত্রে কি হবে, এটাকে আর একটু ছোট করে নেব। এই স্মলার সাইজের ক্ষেত্রে এইখানে যে ইলেকট্রনটা রয়েছে
এই ইলেকট্রনটা কিন্তু নিউক্লিয়াস থেকে দূরত্ব কিন্তু কম। ওকে, এর যে নিউক্লিয়াস থেকে দূরত্ব এইটা কিন্তু কম, নিউক্লিয়াস থেকে এর দূরত্ব কিন্তু কম। আর দূরত্ব কম হওয়ার কারণে নিউক্লিয়াস আর ইলেকট্রনের প্রতি যে আকর্ষণ বল সেটা কিন্তু বেড়ে যায়, অ্যাট্রাকশন ফোর্স কিন্তু এখানে বেড়ে যায়। আর এই অ্যাট্রাকশন ফোর্স বেড়ে যাওয়ার কারণে কিন্তু এই ইলেকট্রনের রিমুভাল প্রসেসটা কিন্তু এখানে টাফ হয়ে যায়, ইলেকট্রনটা সহজে এখান থেকে রিমুভ করা সম্ভব নয়। ওকে, তো এখানে কি হচ্ছে, লেস ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস, আর লেস ডিস্টেন্স হওয়ার কারণে কিন্তু এটা more attracted or strongly attracted to the nucleus. ওকে, এর ফলে কি হবে, this do not lose electron easily, এটা এটা সহজে ইলেকট্রনটাকে কিন্তু দেবে না ইজিলি। এর ফলে কি হবে, এর ফলে it will become less basic। ওকে, মানে সাইজের উপরে কিন্তু মেজরলি ডিপেন্ড করবে সেটা কতটা বেসিক হবে অথবা কতটা অ্যাসিডিক হবে। ওকে, এইবার আমরা পিরিয়ডিক টেবিলে যদি টপ টু বটম মুভ করি, ডাউন আ গ্রুপ, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, প্রত্যেকটা আনায়ন। ওকে, এখন আমরা যদি উপর থেকে নিচে মুভ করি তাহলে আমরা দেখতে পাবো যে সাইজটা কি হচ্ছে, সাইজ কিন্তু ইনক্রিজ করছে। উপর থেকে নিচে আমাদের এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এটা কিন্তু কমে যায়, আমাদের ইলেকট্রোনেগেটিভিটি এটাও কমে যায়। তো এই সমস্ত ফ্যাক্টরের কারণে কিন্তু যে রিমুভাল অফ ইলেকট্রন সেটা কিন্তু আমাদের ইজি হয়ে যায়। আর ইলেকট্রন রিমুভাল যত ইজি হয়ে যাবে দ্যাট উইল বিকাম মোর বেসিক। তো উপর থেকে নিচে আমাদের রিমুভাল অফ ইলেকট্রন কিন্তু ইজি হয়ে যায়, আর এর ফলে কিন্তু বেসিক নেচার এইটা কিন্তু আমাদের বেড়ে যাবে। তো আমরা সরাসরি মনে রাখবো যে ডাউন দ্য গ্রুপ বেসিক নেচার কিন্তু বেড়ে যায়, ফলে আমাদের যে বেসিক ক্যারেক্টারের যে অর্ডারটা আসবে সেটা কিন্তু ইনক্রিজিং অর্ডারে আসবে ফ্রম টপ টু বটম। ওকে, এর পরের প্রশ্নে বলা হচ্ছে নিচের আয়নগুলির জলের দ্রবণে আয়নীয় সচলতার ক্রমে সাজাও। ওকে, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইন ইনক্রিজিং আয়নিক মোবিলিটি ইন অ্যাকুয়াস সলিউশন। এখানে অ্যাকুয়াস সলিউশনের মধ্যে আয়নিক মোবিলিটির ইনক্রিজিং অর্ডারটা চেয়েছে। ওকে, আমাদের কাছে কি কি এলিমেন্ট দেওয়া, আমাদের ক্যাটায়ন দেওয়া রয়েছে, বেরিলিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, ক্যালসিয়াম 2+, স্ট্রনশিয়াম 2+, অ্যান্ড বেরিয়াম 2+। ওকে, প্রত্যেকটাই কিন্তু আমাদের দেখতে পাচ্ছি সেকেন্ড গ্রুপের এলিমেন্ট। তো আমরা যদি এটাকে লিখে নিই, these all are second group element, beryllium 2+, magnesium 2+, calcium 2+, strontium 2+, and barium 2+। ওকে, এখন আমাদের এই ধরনের প্রশ্ন সলভ করার জন্য তোমরা একটা ট্রিক মনে রাখতে পারো, তাহলে সরাসরি উইদিন এ সেকেন্ড কিন্তু কোশ্চেন সলভ হয়ে যাবে। একটা ট্রিক মনে রাখবে যে this ionic mobility in aqueous solution is largely depend on the size of the ion। ওকে, মানে সাইজ যদি বাড়ে তাহলে সরাসরি আমাদের যে আয়নিক মোবিলিটি এটাও কিন্তু বেড়ে যাবে। ওকে, তো আমরা দেখব ডাউন দ্য গ্রুপ কিন্তু আমাদের সাইজটা বেড়ে যাবে, ফলে আয়নিক মোবিলিটি এটাও কিন্তু আমাদের বেড়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি ডাউন দ্য গ্রুপ আয়নিক মোবিলিটি বাড়ছে, ফলে এইটা আমাদের ডাউন দ্য গ্রুপ ইনক্রিজিং অর্ডার আসবে। ওকে, তো আমরা কি দেখতে পাবো, এটা আমাদের ইনক্রিজিং অর্ডার রয়েছে, এখানে আমাদের প্রত্যেকটা এখানে আমাদের ইনক্রিজিং অর্ডারই দেওয়া রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি বেরিয়াম থেকে ম্যাগনেসিয়াম বেশি হবে, তার থেকে ক্যালসিয়াম 2+, তারপরে স্ট্রনশিয়াম অ্যান্ড দেন বেরিয়াম। তো আমাদের এইটা কারেক্ট অর্ডার হবে। ওকে, এখন এই প্রশ্নে কিন্তু কিছু হিডেন কনসেপ্ট রয়েছে যেটা বোঝা কিন্তু অত্যন্ত জরুরি, কারণ সে সমস্ত কনসেপ্ট থেকেও কিন্তু ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেন্স কিন্তু ফ্রেম হতে পারে। যেমন এইখানে আমাদের হাইড্রেশন, এনথ্যালপি, ওকে, অর্ডার অফ হাইড্রেশন, এই সমস্ত বিষয় কিন্তু এখানে ইনভলভ রয়েছে। তো সেই বিষয়গুলো আমরা একটু জেনে নেব।
এখন আমরা যদি আয়নিক মোবিলিটির কথা বলি, তাহলে এই আয়নিক মোবিলিটি কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য হাইড্রেশন অফ আয়ন্স। হাইড্রেশন অফ আয়ন মানে কোনো আয়নের অ্যাকুয়াস সলিউশনে হাইড্রেশন যত বেশি হবে সেই আয়নের কিন্তু মোবিলিটি তত কমে যাবে। ওকে, এখন হাইড্রেশন ব্যাপারটা কী জিনিস? হাইড্রেশনটা কী জিনিস? আমরা প্রত্যেকে জানি ওয়াটার হচ্ছে একটা ইউনিভার্সাল সলভেন্ট অ্যান্ড দ্যাট ইজ আ পোলার সলভেন্ট। ওকে, ওয়াটার মলিকিউলের যদি আমরা স্ট্রাকচারের কথা বলি তাহলে এটা কিন্তু এরকম ভি শেপের হয়ে থাকে। ওকে, এখানে আমাদের অক্সিজেনের কাছে লোন পেয়ার রয়েছে। ওকে, আর অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ হওয়ায় অক্সিজেনের কাছে কিন্তু ডেল্টা পজিটিভ চার্জ থাকে আর হাইড্রোজেনের কাছে ডেল্টা নেগেটিভ চার্জ থাকে। ওকে, এখন আমি অ্যাকোয়াস সলিউশনের মধ্যে যদি কোনো ক্যাটায়নকে ইন্ট্রোডিউস করি, আমি যে কোনো একটা ক্যাটায়ন নিয়ে নিলাম ক্যালসিয়াম 2+, ওকে, অথবা এখানে আমি নিয়ে নিলাম একটা বেরিলিয়াম 2+, ওকে। তো এই যে বেরিলিয়াম 2+ আয়ন, এর কিন্তু সাইজটা ছোট, আর সাইজ ছোট হওয়ায় এর যে চার্জ ডেন্সিটি এটা কিন্তু অনেক বেশি। তো চার্জ ডেন্সিটি বেশি হওয়ার কারণে এই যে পজিটিভ চার্জ এইটা কিন্তু এর পুরো ভলিউমে কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকবে। ওকে, আর এই যে পজিটিভ চার্জ এইটা কিন্তু আমাদের অক্সিজেনের উপরে, সরি এটা উল্টো লেখা হয়ে গেছে, ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভ, অক্সিজেনের উপরে যে ডেল্টা নেগেটিভ চার্জ রয়েছে সেটাকে কিন্তু মানে অ্যাট্রাক্টেড করবে। ওকে, তো এইখানে কিন্তু আমাদের এই যে চার্জ থাকার কারণে এই যে আমাদের ওয়াটার মলিকিউল, এই ওয়াটার মলিকিউল কিন্তু এই পুরো ক্যাটায়নকে কিন্তু ঘিরে ফেলবে, অক্সিজেন 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 অক্সিজেন। ওকে, সব দিকে কিন্তু অক্সিজেনে এটাকে ঘিরে ফেলবে। প্রত্যেকটা অক্সিজেন দুটো হাইড্রোজেনের সাথে যুক্ত রয়েছে। দিস ইজ হাইড্রোজেন। ওকে, আর ওয়াটার মলিকিউল এভাবে কেন ঘিরে ফেলছে? অক্সিজেনটা কেন আসছে পাশে? কারণ ইট হ্যাজ ডেল্টা পার্শিয়ালি নেগেটিভ চার্জ, ডেল্টা নেগেটিভ। ওকে, এর ফলে এই যে ওয়াটার মলিকিউল এটা কিন্তু একে পুরোটা ঘিরে ফেলে। ওকে, তো এইরকম যখন ওয়াটার মলিকিউল এটাকে চারদিক থেকে ঘিরে ফেলে, এই যে প্রসেস, এই প্রসেসটাকে কিন্তু বলা হয় হাইড্রেশন। আর যখন হাইড্রেশন হয়ে যাবে তখন আমরা দেখতে পাচ্ছি এই যে পুরো ক্যাটায়ন এটার যে এফেক্টিভ সাইজ, এই সাইজটা কিন্তু বেড়ে যায়। আর এফেক্টিভ সাইজ যখন বেড়ে যাবে তখন এটার যে মুভমেন্ট উইদিন দ্য অ্যাকুয়াস সলিউশন এটা কিন্তু অনেক কমে যাবে। মানে আমাদের যে ক্যাটায়ন অথবা যে আয়নটা প্রেজেন্ট রয়েছে তার সাইজ যত কমবে, তার সাইজ কমে যাওয়ার কারণে এর ক্ষেত্রে যে যে চার্জ ডেন্সিটি বেড়ে যাবে। আর চার্জ ডেন্সিটি বেড়ে গেলে কিন্তু তার হাইড্রেশনটা বেড়ে যাবে। ওকে, এক্সটেন্ট অফ হাইড্রেশন ইনক্রিজেস। হাইড্রেশন যদি বেড়ে যায় তাহলে তার এফেক্টিভ সাইজটা বেড়ে যাবে আর তার মোবিলিটি উইদিন দ্য অ্যাকুয়াস সলিউশন ডিক্রিজেস। তার মোবিলিটিটা অ্যাকুয়াস সলিউশনে কি হয়ে যাবে? ডিক্রিজ হয়ে যাবে। ওকে, তো আমরা যদি আয়নিক সাইজের হাইড্রেশনের সাথে যদি আমরা রিলেশনটা দেখি তাহলে আমরা কি দেখতে পাবো? ওকে, এটা আমরা দেখি নিই, এটা which process? This is the hydration process. This is hydration process. ওকে, এখন আমরা আয়নিক সাইজ এর সাথে আমরা হাইড্রেশনের একটা রিলেশন দেখব, যে আয়নিক সাইজের সাথে হাইড্রেশন কিভাবে ডিপেন্ড করে। ওকে, আয়নের সাইজ যদি স্মল হয় আর সাইজ যদি লার্জ হয়, ওকে, সাইজ যদি স্মল হয় আর লার্জ হয় তাহলে কি কি এখানে অ্যাসপেক্ট হতে পারে? প্রথম ক্ষেত্রে সাইজ যদি স্মল হয় তাহলে এই ক্ষেত্রে কি হবে, যে হাই চার্জ ডেন্সিটি কিন্তু বেড়ে যাবে। আর চার্জ ডেন্সিটি বেড়ে যাওয়ার কারণে মোর অ্যাট্রাক্টেড বাই দ্য ওয়াটার মলিকিউল, এটা ওয়াটার মলিকিউল দ্বারা বেশি অ্যাট্রাক্টেড হবে, মোর অ্যাট্রাক্টেড বাই দি ওয়াটার মলিকিউল। ওকে, এখন ওয়াটার মলিকিউল দ্বারা যদি বেশি অ্যাট্রাক্টেড হয় তাহলে এটার হাইড্রেশন বেড়ে যাবে।
ওকে, সো it will have more hydration. এখন যদি ক্যাটায়নের সাইজ বা যে কোনো আয়নের সাইজ যদি বড় হয়, তাহলে এর ক্ষেত্রে কিন্তু লো চার্জ ডেন্সিটি হবে, কারণ পুরো চার্জটা তার এন্টায়ার ভলিউমে ডিস্ট্রিবিউটেড থাকবে। এখন ভলিউম যদি বেড়ে যায় তাহলে চার্জ ডিস্ট্রিবিউশন কিন্তু কমে যাবে। ওকে, তাই সাইজ যখন বেড়ে যাবে তখন কিন্তু লো চার্জ ডেন্সিটি হয়ে যাবে। ওকে, লো চার্জ ডেন্সিটি। এখন চার্জ ডেন্সিটি যদি আমাদের কমে যায় তাহলে it will be less attracted by the water molecule. It will be less attracted by the water molecule. এখন ওয়াটার মলিকিউল দ্বারা যদি এটা কম অ্যাট্রাক্টেড হয় তাহলে এইটা কিন্তু লেস হাইড্রেটেড হবে, মানে লেস হাইড্রেশন এর ক্ষেত্রে হবে, লেস হাইড্রেশন। ওকে, তাহলে আমাদের যে এক্সটেন্ট অফ হাইড্রেশন অথবা অর্ডার অফ হাইড্রেশন, এটা কার উপর লার্জলি ডিপেন্ড করছে? দ্যাট লার্জলি ডিপেন্ডস অনলি অন দ্য সাইজ অফ দ্য আয়ন্স। তো আমরা যদি হাইড্রেশন বা অথবা এক্সটেন্ট অফ হাইড্রেশনের যে অর্ডার সেটা যদি লেখার চেষ্টা করি, সেটা কার উপর ডিপেন্ড করবে? আয়নের সাইজের উপরে। ওকে, তো আমরা যদি হাইড্রেশনের কথা বলি, হাইড্রেশন এটা কার উপর ডিপেন্ড করবে? আয়নিক সাইজ। আয়নিক সাইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আয়নিক সাইজ, মানে আমাদের আয়নের সাইজ যত বাড়বে হাইড্রেশন কমবে, সাইজ যত কমবে হাইড্রেশন তত বাড়বে। ওকে, এখন আমাদের কাছে যে সেকেন্ড গ্রুপের এলিমেন্টের যে আমাদের ক্যাটায়নগুলো দেওয়া ছিল সেগুলো আমরা যদি লিখি, আমাদের কাছে ছিল বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম অ্যান্ড দেন বেরিয়াম, প্রত্যেকটার ক্যাটায়ন। ওকে, এখন আমরা উপর থেকে যদি নিচে ডাউন দ্য গ্রুপ যদি আমরা মুভ করি তাহলে আমরা কি দেখতে পাবো? যে উপর থেকে নিচে আমাদের ক্যাটায়নের সাইজ কিন্তু ইনক্রিজ করছে, আর ক্যাটায়নের সাইজ যদি ইনক্রিজ করে তাহলে যে চার্জ ডেন্সিটি সাইজ ইনক্রিজ হওয়ার ফলে এটা কিন্তু চার্জ ডেন্সিটি কিন্তু কমে যাবে। চার্জ ডেন্সিটি কমে গেলে আমাদের হাইড্রেশন এইটা কিন্তু আমাদের কি হবে? হাইড্রেশন কিন্তু কমে যাবে ডিউ টু লো চার্জ ডেন্সিটি। আর হাইড্রেশন কমে গেলে আয়নিক মোবিলিটি কিন্তু বেড়ে যাবে। আয়নিক মোবিলিটি এইটা কিন্তু আমাদের বেড়ে যাবে। ওকে, তো এখন এই যে আমাদের ক্যাটায়নগুলো দেওয়া ছিল এদের ক্ষেত্রে আমরা বোথ আয়নিক মোবিলিটি অ্যান্ড হাইড্রেশনের অর্ডারটা লিখে নেব। প্রথমে আমরা হাইড্রেশনের অর্ডারটা লিখব, অর্ডার অফ হাইড্রেশন। এটাও প্রশ্ন আসতে পারে, অর্ডার অফ হাইড্রেশন, তাই আমরা এটা দেখে নেব। অর্ডার অফ হাইড্রেশন যদি আমরা লিখতে চাই তাহলে আমরা এই এদের ক্ষেত্রে কি দেখবো? যে ডাউন দ্য গ্রুপ যখন আমরা মুভ করছি সাইজ ইনক্রিজ করছে, চার্জ ডেন্সিটি ডিক্রিজ করছে, সাইজ ইনক্রিজেস, চার্জ ডেন্সিটি ডিক্রিজেস অ্যান্ড দ্যাট রেজাল্টস ইনটু ডিক্রিজ ইন দ্য হাইড্রেশন। তো এটা আমরা কি লিখতে পারবো? ডাউন দ্য গ্রুপ হাইড্রেশন কিন্তু ডিক্রিজ করবে। ওকে, মানে আমাদের যে বেরিলিয়াম 2+, দিস ইজ গ্রেটার দ্যান ম্যাগনেসিয়াম 2+, কারণ ডাউন দ্য গ্রুপ আমাদের ডিক্রিজিং অর্ডার হবে। 2+, লেস দ্যান ক্যালসিয়াম 2+, লেস দ্যান গ্রেটার দ্যান স্ট্রনশিয়াম 2+, গ্রেটার দ্যান বেরিয়াম 2+। তো এই আমাদের ডিক্রিজিং অর্ডারটা আসবে কার ক্ষেত্রে? এইটা আমাদের হাইড্রেশনের ক্ষেত্রে, যে উপর থেকে নিচে আমাদের হাইড্রেশনটা কমে যাবে। ওকে, এখন আমরা যদি একই রকমভাবে যদি আয়নিক মোবিলিটির কথা বলি তাহলে অর্ডার অফ আয়নিক মোবিলিটি আমাদের কি দাঁড়াবে? এটা ঠিক উল্টো। আয়নিক মোবিলিটি, কারণ আমরা দেখলাম আয়নিক মোবিলিটি কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য এক্সটেন্ট অফ হাইড্রেশন। হাইড্রেশন যত বাড়বে আয়নিক মোবিলিটি তত কমে যাবে। তো আমরা এখানে কি অর্ডারটা পাবো? এটা ঠিক উল্টো অর্ডারটা আমরা পাবো, যে বেরিয়াম 2+ থেকে কার কম হবে? স্ট্রনশিয়াম 2+, এর থেকে কম হবে আমাদের ক্যালসিয়াম 2+, এর থেকে কম হবে আমাদের ম্যাগনেসিয়াম 2+, আর এর থেকে কম হবে আমাদের বেরিলিয়াম 2+। ওকে, তো আমরা এই ফাইনাল অর্ডারটা পাবো আমাদের আয়নিক মোবিলিটির ক্ষেত্রে। তো আমরা দুটোই কিন্তু দেখে নিলাম, হাইড্রেশন আর আয়নিক মোবিলিটি।
দুটোই কিন্তু একে অপরের সাথে কিন্তু একদম ওতপ্রোতভাবে জড়িত। ওকে, তো দুই ব্যাপারটাই আমাদের কিন্তু প্যারালালি কিন্তু জানতে হবে। তো এই টাইপের প্রশ্নে আমাদের আয়নিক মোবিলিটি জানতে চাক অথবা এক্সটেন্ট অফ হাইড্রেশনের অর্ডার জানতে চাক, দুটোই জানতে চাইলে আমরা কিন্তু দুই ধরনের প্রশ্নই কিন্তু এখন অনায়াসে হ্যান্ডেল করতে পারবো। এর পরের প্রশ্নে আমাদের বলা হচ্ছে KNO4 রিয়াক্টস উইথ HCl গিভস এ গ্যাস। এই গ্যাসটার রং কি হবে? আমরা এর ক্ষেত্রে যদি রিয়াকশনটা দেখি তাহলে আমরা কি পাবো? 2KMnO4। ওকে, প্রথমে আমরা রিয়াকশনটা লিখে নিই, তারপর ব্যালেন্স করে নেবো। KMnO4 দিস রিয়াক্টস উইথ HCl, এখান থেকে আমাদের পটাশিয়াম ক্লোরাইড তৈরি হবে, আর তৈরি হবে আমাদের MnCl2, আর তৈরি হবে ওয়াটার অ্যান্ড দেন Cl2 গ্যাস। ওকে, আমরা যদি এটাকে ব্যালেন্স করি দেন 2 and 2KCl, 2 MnCl2, and it will form 5 Cl2. Okay, total 16, then 8. ওকে, তো আমরা এই কমপ্লিট রিয়াকশনটা পাবো। এই রিয়াকশনের ক্ষেত্রে আমাদের এই যে কোন গ্যাসটা আমাদের তৈরি হচ্ছে? ক্লোরিন গ্যাস। ওকে, তো এই যে এই গ্যাসটা কোনটা? আমাদের ক্লোরিন গ্যাস। ওকে, দিস ইজ আওয়ার ক্লোরিন গ্যাস। আর এই যে ক্লোরিন গ্যাস, এইটা কিন্তু হচ্ছে আমাদের গ্রিনিশ ইয়েলো। দিস ইজ গ্রিনিশ ইয়েলো কালার গ্যাস। তো আমাদের অপশন হয়ে যাবে ডি। এর পরের প্রশ্নে আমাদের বলা হচ্ছে pH10 দ্রবণে, মানে আমাদের এটা একটা বেসিক মিডিয়াম দেওয়া রয়েছে, KMnO4 এর একটা ইকুইভ্যালেন্ট ওজন হলো, আমাদের ইকুইভ্যালেন্ট ওয়েট চেয়েছে, দ্য ইকুইভ্যালেন্ট ওয়েট অফ KMnO4 ইন সলিউশন অফ pH10, মানে আমাদের বেসিক মিডিয়ামে KMnO4 এর ইকুইভ্যালেন্ট ওয়েটটা চেয়েছে। আমরা যদি ইকুইভ্যালেন্ট ওয়েটের কথা বলি, ইকুইভ্যালেন্ট ওয়েট, তাহলে এর ফর্মুলাটা হচ্ছে আমাদের molar mass by number of electron exchanged, ওকে। এখন আমরা এখানে যে কি ওয়ার্ডটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে pH10। ওকে, মানে এইটা আমাদের একটা অ্যালকালাইন মিডিয়াম বা বেসিক মিডিয়াম দেওয়া রয়েছে, অ্যালকালাইন মিডিয়াম। ওকে, এখন আমরা যদি অ্যালকালাইন মিডিয়ামের কথা বলি তাহলে ইন অ্যালকালাইন মিডিয়াম দিস KMnO4 অ্যাক্টস অ্যাজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট, মানে এটা অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করবে আর নিচে কিন্তু রিডিউস হয়ে যাবে। ওকে, তো KMnO4 এইটা যেটা ইন অ্যালকালাইন সলিউশন KMnO4 acts as oxidizing agent and reduce itself, নিজে এটা কি হয়ে যায়? রিডিউস হয়ে যায়। ওকে, itself into magnesium dioxide MnO2। ওকে, এখন রিয়াকশনটা কিভাবে হয়? এখানে এইটা ডিসোসিয়েট হয়ে নিয়ে MnO4 মাইনাস আয়ন তৈরি করবে, আর এই যে MnO4 মাইনাস আয়ন, এই মাইনাস আয়নটা তিনটে ইলেকট্রন একসেপ্ট করে, ওকে আমি এটা পুরো রিয়াকশনটা লিখে নিই, 2H2O প্লাস 3 ইলেকট্রন, ইট ফর্মস MnO2 প্লাস 4OH মাইনাস। ওকে, এইটা কিন্তু আমাদের তিনটে ইলেকট্রনকে একসেপ্ট করে নিয়ে MnO2 ফর্ম করে। ওকে, তো এইটা তিনটে ইলেকট্রনকে একসেপ্ট করছে, মানে এখানে রিডাকশন হচ্ছে। ওকে, MnO2 মানে আমাদের KMnO4 এর রিডাকশন হচ্ছে, আর KMnO4 exchange of electron, number of electron exchange, N equal to number of electron exchanged, এটার সংখ্যা কত দাঁড়াচ্ছে? এটার সংখ্যা দাঁড়াচ্ছে আমাদের কাছে 3। ওকে, তিনটে ইলেকট্রন এখানে এক্সচেঞ্জ হচ্ছে, কারণ তিনটে ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করে নিয়ে এটা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডে রিডিউস হয়ে যাচ্ছে। ওকে, এখন আমরা KMnO4 এর
ইকুইভ্যালেন্ট ওয়েট বের করতে গেলে আমাদের নাম্বার অফ ইলেকট্রন এক্সচেঞ্জ এটা লাগবে, এটা আমরা পেলাম 3। আরেকটা প্রয়োজন হবে আমাদের মোলার মাস। তো আমরা একবার মোলার মাসটা দেখে নেব। তো মোলার মাস অফ KMnO4, তো এইটা আমাদের আমরা কিভাবে বের করব? পটাশিয়ামের মোলার মাস প্লাস Mn এর মোলার মাস প্লাস 4টে অক্সিজেনের মোলার মাস। তো এটা আমরা লিখে নেবো একবার। এইটা দাঁড়াবে আমাদের কাছে 39 ফর পটাশিয়াম, ম্যাঙ্গানিজের জন্য আমাদের 55 প্লাস অক্সিজেনের হচ্ছে আমাদের 16 ইন্টু 4। তো এটা দাঁড়াবে 39 প্লাস 55 প্লাস 64, দ্যাট কামস আউট টু বি 158 গ্রাম পার মোল। ওকে, এখন আমরা সলভ করে নেবো এটা। সো equivalent weight, that is equal to molar mass by number of electron exchanged. Molar mass আমাদের 158 আর আমরা number of electron exchange পেলাম 3, then এইটা আমাদের কাছে হয়ে যাবে approximately equal to 52.70. ওকে, তো এইটা আমাদের আনসার হবে। এর পরের প্রশ্নে বলা হচ্ছে নিচের কোন যৌগটি নাইট্রোজেন শনাক্তকারী ল্যাসাইন পরীক্ষায় সাড়া দেবে না? ওকে, which compound does not give a positive Lassigne's test for nitrogen? ওকে, এই যে ল্যাসাইন টেস্টটা হয় দ্যাট ইজ ফর ডিটেক্টিং নাইট্রোজেন, প্রেজেন্স অফ নাইট্রোজেন ইন অর্গানিক কম্পাউন্ড। ওকে, তো ল্যাসাইন টেস্টটা আমরা একবার লিখে নেবো যে আমাদের যে ল্যাসাইন্স টেস্ট এটা হয়ে থাকে, দিস ডিটেক্টস নাইট্রোজেন in organic compound. Via the formation of এখানে NaCN ফর্ম হয়। ওকে, তো via the formation of NaCN, আর যেটা পরবর্তীতে কিন্তু আমাদের ফর্ম করে Prussian blue। ওকে, তো which is further confirmed as Prussian blue। ওকে, আর এই প্রুশিয়ান ব্লুটা আমাদের স্ট্রাকচারটা কি হয়ে থাকে, Fe4, এটা একটা আমাদের কোঅর্ডিনেশন কম্পাউন্ড, FeCN হোল 6 হোল থ্রাইস, এইটাও হয়ে থাকে। ওকে, এখন পজিটিভ ল্যাসাইন টেস্টটা কখন হবে? ওকে, এখন ল্যাসাইন টেস্ট তখনই পজিটিভ হবে যখন কম্পাউন্ডের মধ্যে নাইট্রোজেনটা সরাসরি কার্বনের সাথে কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন করবে। ওকে, তো ফর পজিটিভ টেস্ট এইখানে কি হবে যে নাইট্রোজেন মাস্ট বি covalently bonded with carbon in the compound। ওকে, তো আমরা যদি এইখানে দেখি ফার্স্ট কম্পাউন্ডের ক্ষেত্রে এখানে যে আমাদের নাইট্রোজেনটা যুক্ত রয়েছে সেটা আমাদের সরাসরি অক্সিজেনের সাথে যুক্ত রয়েছে। ওকে, রাইট। তো এখানে এই নাইট্রোজেনটা কিন্তু সরাসরি কার্বনের সাথে যুক্ত নয়, তাই এটা কিন্তু পজিটিভ টেস্ট দেবে না। এইখানে যে নাইট্রোজেনটা রয়েছে এই নাইট্রোজেনটা কিন্তু কার্বনের সাথে সরাসরি যুক্ত রয়েছে। ওকে, তাই এটা টেস্ট দেবে। এই নাইট্রোজেনগুলোও কিন্তু আমাদের সেকেন্ডারি কার্বনের সাথে ডাইরেক্ট যুক্ত রয়েছে, তাই এটাও টেস্ট দেবে। এইখানেও নাইট্রোজেন সরাসরি কার্বনের সাথে যুক্ত রয়েছে, তো এটাও টেস্ট দেবে। তো আমাদের টেস্ট দেবে না কোনটা, এইটা আমাদের জানতে চাওয়া হয়েছে, নট গিভ আ পজিটিভ টেস্ট। তো আমাদের অপশন এ কিন্তু কারেক্ট অপশন হবে। এর পরের প্রশ্নে বলা হচ্ছে B2H6 এর সাথে জল সহ বিক্রিয়ায় জেড পদার্থ তৈরি হয়, জেড কোনটি? ওকে, আমাদের এই রিয়াকশনটা দেওয়া রয়েছে, যে আমাদের কাছে এটা 1 প্রোপিন দেওয়া রয়েছে, আর এটা আমাদের রিয়াকশন করছে আমাদের B2H6 in presence of water, H2O2 in basic medium, alkaline medium। ওকে,
তো এই যে রিয়াকশনটা, এটা আমাদের কিন্তু হাইড্রোবোরেশন অক্সিডেশন রিয়াকশন। সো দিস ইজ আ ক্লাসিক হাইড্রোবোরেশন অক্সিডেশন রিয়াকশন। হাইড্রোবোরেশন অক্সিডেশন রিয়াকশন। ওকে, এই রিয়াকশনের দুটো পার্ট, সরি, একটা হচ্ছে আমাদের হাইড্রোবোরেশন, আর একটা হচ্ছে আমাদের অক্সিডেশন পার্ট। এই যে হাইড্রোবোরেশন, এইটা কিন্তু হয় আমাদের অ্যাকর্ডিং টু অ্যান্টি মার্কোনিকভ রুল। সো দিস হ্যাপেন্স according to anti-Markovnikov's rule or addition. এইখানে বেসিক্যালি কি হয়, এইখানে আমাদের হাইড্রোজেনটা যেটা অ্যাড হয় সেটা আমাদের ডবল বন্ড, যে ডবল বন্ড কার্বন কার্বন ডবল বন্ডের সেই কার্বনের সাথে যুক্ত হবে যার সাথে কম সংখ্যক হাইড্রোজেন যুক্ত রয়েছে। ওকে, so hydrogen adds to the carbon of double bond, ডবল বন্ডের সেই কার্বনের সাথে যুক্ত হবে যার কাছে কম সংখ্যক হাইড্রোজেন রয়েছে, which has least number of hydrogen atom. ওকে, আর আমাদের অক্সিডেশন রিয়াকশনটাই কি হবে, যে আমাদের বোরনটা যেটা অ্যাড হবে সেটা কিন্তু আমাদের মোর নাম্বার অফ হাইড্রোজেন যার কাছে রয়েছে সেই কার্বনের সাথে যুক্ত হবে। আর অক্সিডেশন প্রসেসে কি হবে, আমাদের যে বোরনটা রয়েছে সেটা কিন্তু রিপ্লেস হয়ে যাবে বাই হাইড্রোক্সিল গ্রুপ। সো বোরন is replaced by the hydroxyl group. ওকে, তো আমরা একবার কুইক রিয়াকশনটা দেখে নেবো। রিয়াকশনে আমরা একটা ওভারভিউ দেখবো, আমরা কিন্তু ডিপ মেকানিজম পার্টে যাব না, কারণ এখানে সেটার কোনো প্রয়োজন নেই। আমরা একটা যদি কুইক ওভারভিউ দেখে নিই রিয়াকশনের, তাহলে আমরা কি পাবো, 1 মিনিট। ওকে, আমাদের ছিল 1 প্রোপিন, সো CH3 CH ডাবল বন্ড CH2। ওকে, এইটা আমাদের B2H6 এর সাথে রিয়াকশন করছে, আর এইটা আমাদের ফর্ম করবে, এখানে অ্যাকচুয়ালি 1 ইউনিট ইউজ হয়, PH3। ওকে, এইটা এখানে ফর্ম করবে আমাদের যে হাইড্রোজেন থাকবে সেটা কার সাথে যুক্ত হবে, কম সংখ্যক, যে এটা ডবল বন্ড ছিল, ডবল বন্ডের যে কার্বনের সাথে কম সংখ্যক হাইড্রোজেন রয়েছে সেখানে হাইড্রোজেনটা যোগ হবে, আর আমাদের বোরন পার্টটা সেখানে যুক্ত হবে যেখানে বেশি সংখ্যক হাইড্রোজেন রয়েছে। এইবার এর পরবর্তী স্টেপে কি হবে, এর পরবর্তী স্টেপে আমাদের রিয়েজেন্ট কি কি রয়েছে, H2O2 in presence of অ্যালকালাইন মিডিয়াম, এখানে আমাদের NaOH ইউজ হয়, তো এইখানে আমাদের এটা NaOH অথবা OH মাইনাস যে কোনো কিছু লেখা থাকতে পারে। তো এইখানে আমাদের লিভিং গ্রুপটা কোনটা হয়ে যাবে, এইখানে আমাদের এইটা কিন্তু লিভিং গ্রুপ হয়ে যাবে। ওকে, আর এইখানে আমাদের OH মাইনাসটা এসে যুক্ত হবে। তো আমরা এখানে লিখে নেব যে আমাদের ফাইনাল প্রোডাক্টটা কি তৈরি হবে, CH3CH আর দুটো H, তাই CH2 and then CH2OH। ওকে, তো আমি OH-টা এখানে লিখে নিই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা আমাদের তৈরি হচ্ছে প্রাইমারি অ্যালকোহল। ওকে, দিস ইজ আ প্রাইমারি অ্যালকোহল, দিস ইজ ফার্স্ট 2 3, তো আমাদের তৈরি হচ্ছে 1 প্রোপ্যানল অথবা প্রোপেন 1 অল, প্রোপেন 1 অল, অথবা আমরা এটাকে বলতে পারি 1 প্রোপ্যানল। ওকে, তো এটা আমাদের ফাইনাল প্রোডাক্ট তৈরি হচ্ছে। আমরা অপশনগুলো দেখে নেব কোনটায় আমাদের 1 প্রোপ্যানল রয়েছে, দিস ইজ আওয়ার 1 প্রোপ্যানল, এই অপশনটাই, তো আমাদের এইটা আনসার হবে। এর পরের প্রশ্নে আমাদের বলা হচ্ছে নিচের কোন যৌগটি ফেলিং দ্রবণের সাথে লাল অধক্ষেপ তৈরি করে, which compound gives red precipitate with the failing solution। ওকে, আমরা যদি ফেলিং সলিউশনের কথা বলি তাহলে এই যে ফেলিং সলিউশন, এইটা কি কাজে ইউজ হয়, দিস ইজ ইউজ টু ডিটেক্ট অ্যালডিহাইডস। ওকে, তো এটা আমরা সাইডে লিখে নেবো, এটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। সো ফেলিংস
solution অথবা Fellings reagent, Fellings solution is used to detect aldehydes. ওকে, কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, অ্যারোমেটিক অ্যালডিহাইড কিন্তু ডিটেক্ট করা সম্ভব না বাই ইউজিং ফেলিং সলিউশন। তো আমরা এখানে লিখে নেবো এক্সেপ্ট অ্যারোমেটিক অ্যালডিহাইড। ওকে, এখন অ্যালডিহাইডটাকে ডিটেক্ট করার জন্য কিন্তু ইউজ হয়, অ্যান্ড নট টু ডিটেক্ট, নট ফর ketones and alcohols. অ্যালকোহল অ্যান্ড কিটোনকে ডিটেক্ট করার জন্য কিন্তু আমাদের ফেলিং সলিউশন ইউজ হয় না। ওকে, এখন অ্যালডিহাইড যেটা আমাদের ইউজ হয়, অ্যালডিহাইডটা কিন্তু ফেলিং সলিউশনকে কি করে, রিডিউস করে ফেলে, আর সেখানে আমাদের একটা রেড পিপিটি তৈরি হয়, দ্যাট ইজ আওয়ার কিউপ্রাস অক্সাইড। আর সেই রেড পিপিটি দেখে আমরা বুঝতে পারি যে সলিউশনে আমাদের অ্যালডিহাইড রয়েছে না নেই। সো aldehydes reduce the failing solution to form অথবা to give red precipitate of cuprous oxide, okay, that is CO2। আর এই কিউপ্রাস অক্সাইডের রেড পিপিটি দেখেই আমরা বুঝতে পারি কিন্তু যে আমাদের অ্যালডিহাইডটা রয়েছে। ওকে, তো প্রেজেন্স অফ অ্যালডিহাইডটাকে এখানে ডিটেক্ট করার জন্য কিন্তু আমাদের ফেলিং সলিউশনটা ইউজ করা হয়। আর এটা কি করে আমাদের ফেলিং সলিউশন, অ্যালডিহাইড কি করে ফেলিং সলিউশনকে রিডিউস করে ফেলে, সেখান থেকে কিউপ্রাস অক্সাইডের একটা রেড পিপিটি তৈরি করে। এখন আমাদের কোনটা এখানে রেড পিপিটি তৈরি করবে, যার মধ্যে অ্যালডিহাইড রয়েছে। ওকে, তো আমাদের শুধু কেবলমাত্র এখানে একটাই দেখতে হবে যে অপশনটির মধ্যে কোনটায় অ্যালডিহাইড রয়েছে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি এইখানে আমাদের প্রোপেন অ্যালডিহাইড রয়েছে, দিস ইজ আওয়ার অ্যালডিহাইড গ্রুপ। ওকে, তো এইটা কিন্তু আমাদের রেড প্রেসিপিটেট তৈরি করবে, তো দিস ইজ আওয়ার আনসার। নেক্সট আমরা দেখে নেব, এইখানে কিন্তু আমাদের রয়েছে একটা ইথার, ইয়েস, এইখানে ইথার রয়েছে। অনেকের কিন্তু কনফিউশন হয় ইথার আর কিটোনের মধ্যে। ওকে, দুটোর মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য রয়েছে। CH3 CH2 দুটো অ্যালকাইল গ্রুপ একটা অক্সিজেনের সাথে সরাসরি যুক্ত থাকবে, এমন যখন থাকবে তখন কিন্তু আমরা সেটাকে কি বলবো, দিস ইজ আওয়ার ইথার। ওকে, মানে এটা নর্মাল রিপ্রেজেন্টেশন যদি বলি তাহলে দুদিকে দুটো অ্যালকাইল গ্রুপ সরাসরি যুক্ত থাকবে। ওকে, কিন্তু আমাদের যদি আমি কিটোনের কথা বলি তাহলে এখানে কার্বনিল কার্বনের সাথে কিন্তু সরাসরি, এইটাকে কার্বনিল কার্বন বলা হয়। সি ডাবল বন্ড ও এই কার্বনটাকে, এই যে সি ডাবল বন্ড ও কার্বন, এই কার্বনটাকে কিন্তু আমাদের কার্বনিল কার্বন বলা হয়। এই কার্বনিল কার্বনের সাথে কিন্তু সরাসরি দুটো অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকে। ওকে, তখন কিন্তু কিটোন তৈরি হয়। আর যখন এরকম অক্সিজেনের সাথে এই দুটো ভ্যালেন্সির সাথে সরাসরি দুটো অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকবে তখন আমরা সেটাকে ইথার বলবো। ওকে, তো আমরা নামগুলো একবার লিখে নেবো। সো দিস ইজ ইথার, অলরাইট, দিস ইজ অলসো ইথার। এখন এইখানে আমরা এটা যদি কথা বলি তাহলে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে আমাদের কার্বনিল কার্বন রয়েছে, সি ডাবল বন্ড ও, আর এর সাথে দুটো আমাদের অ্যালকাইল গ্রুপ যুক্ত রয়েছে। ওকে, দুটো অ্যালকাইল গ্রুপ যুক্ত রয়েছে, সো দিস ইজ আওয়ার কিটোন। দুটো মিথাইল রয়েছে এখানে যুক্ত। ওকে, এখন এইখানে যদি দেখি আমরা, এখানে আমাদের অ্যালকোহল যুক্ত রয়েছে, দিস ইজ অ্যালকোহল, প্রাইমারি অ্যালকোহল। তো অ্যালকোহল হোক, কিটোন হোক অথবা ইথার হোক, এরা কোনোটাই কিন্তু ফেলিং সলিউশনের সাথে রিয়াকশন করবে না আর রেড প্রেসিপিটেট তৈরি করবে না। কোনটা তৈরি করবে, যেটা আমাদের অ্যালডিহাইড। অলরাইট, এরপরে আমাদের এখানে বলা হচ্ছে টলেন্স বিকারক কোন অ্যাসিড দিয়ে বিজারিত হয়। ওকে, হুইচ অ্যাসিড রিডিউসেস দ্য টলেন্স রিএজেন্ট। ওকে, আমরা একটু টলেন্স রিএজেন্ট সম্বন্ধে জেনে নেব। এই যে টলেন্স রিএজেন্ট, এইটা কিন্তু আমাদের একটা কেমিক্যাল রিএজেন্ট যেটা আমাদের অ্যালডিহাইড এবং কিটোনকে শনাক্ত করতে সাহায্য করে। ইট হেল্পস আস টু ডিস্টিংগুইশ অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। ওকে, তো টলেন্স রিএজেন্ট is a chemical reagent, অথবা সরাসরি আমরা লিখে নিই, is used to distinguish
aldehyde and ketone, aldehyde and ketone, ওকে। আর এইখানে যে অ্যালডিহাইডটা রয়েছে, অ্যালডিহাইড কিন্তু টলেন্স রিয়েজেন্টকে কি করে রিডিউস করে ফেলে, ওকে। তো অ্যালডিহাইড রিডিউস দি টলেন্স রিয়েজেন্ট, টলেন্স রিয়েজেন্ট অ্যান্ড অ্যান্ড গিভস, এখানে যে আমাদের রিয়াকশনটা হয় সেটাকে কিন্তু বলা হয় পজিটিভ, সেটাকে বলা হয় সিলভার মিরর টেস্ট, ওকে। তো ইট উইল গিভ পজিটিভ সিলভার মিরর টেস্ট, পজিটিভ মানে সেই টেস্টে সাড়া দেবে, ওকে। সো ইট উইল গিভ পজিটিভ সিলভার মিরর টেস্ট, পজিটিভ সিলভার মিরর টেস্ট। এখন এইখানে আমরা দেখলাম যে রিডাকশন যে প্রসেসটা হচ্ছে, খুব মজাদার প্রশ্ন। রিডাকশন প্রসেস যেটা হচ্ছে, এই যে রিডাকশনটা টলেন্স রিয়েজেন্টের কে করবে, অ্যালডিহাইড। এখন আমরা যদি প্রশ্নটা খেয়াল, মানে আমরা অপশনগুলো যদি একটু খেয়াল করে দেখি, প্রত্যেকটাই আমরা দেখতে পাচ্ছি কার্বক্সিলিক অ্যাসিড রয়েছে, ওকে। তাহলে কি প্রশ্নটা ভুল? না, টুইস্টটা এখানে, প্রশ্নটা কিন্তু একদম ভুল না। অ্যালডিহাইড কেবলমাত্র রিডিউস করে আমাদের টলেন্স রিয়েজেন্টকে, কিন্তু এখানে অপশনে কিন্তু আমাদের সারপ্রাইজিংলি কোনো অ্যালডিহাইড দেওয়া নেই, প্রত্যেকটা কার্বক্সিলিক অ্যাসিড দেওয়া রয়েছে, ওকে। কিন্তু এখানে একটা টুইস্ট রয়েছে, আমরা অপশন বি যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো এখানে আমাদের রয়েছে ফর্মিক অ্যাসিড, ওকে। দিস ইজ আওয়ার ফর্মিক অ্যাসিড, আর এইটা আমাদের একটা স্পেশাল কার্বক্সিলিক অ্যাসিড, ওকে। যেইটা যেটা কিন্তু অনেকটা সিমিলার হয় ফাংশনালি, প্রপার্টি দিক থেকে যদি আমরা দেখি সেটা সিমিলার হয় কিন্তু অ্যালডিহাইডের সাথে। কিভাবে হয় সেটা, আমরা যদি অ্যালডিহাইডের ক্ষেত্রে দেখি তাহলে অ্যালডিহাইড গ্রুপটা কি থাকে, অ্যালডিহাইড গ্রুপে আমাদের যে কার্বনিল কার্বন, তার সাথে সরাসরি একটা হাইড্রোজেন যুক্ত থাকে, ওকে। আর আমরা যদি ফর্মিক অ্যাসিডটা দেখি তাহলে সেখানে কি রয়েছে, হাইড্রোজেন, দেন কার্বনিল কার্বন অ্যান্ড দেন OH। এইখানেও আমরা দেখতে পাচ্ছি, এই দুই ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, যে এইখানে কার্বনিল কার্বনের সাথে সরাসরি একটা হাইড্রোজেন যুক্ত রয়েছে, আর এইখানেও একটা হাইড্রোজেন সরাসরি কার্বনিল কার্বনের সাথে যুক্ত রয়েছে। তো এই যে একটা স্ট্রাকচারাল সিমিলারিটি, এর ফলে এই যে ফর্মিক অ্যাসিড, এইটা কিন্তু আমাদের টলেন্স রিয়েজেন্টকে, এই যে ফর্মিক অ্যাসিড, এইটা আমাদের একটা স্পেশাল কার্বক্সিলিক অ্যাসিড, দিস ইজ দ্য স্পেশাল কার্বক্সিলিক অ্যাসিড, ওকে। এর প্রপার্টিটা কিন্তু which has property similar to similar to carboxylic acid, yes, similar to aldehyde, ওকে। এখন এর ক্ষেত্রে কি হয়, আসলে ফর্মিক অ্যাসিডের ক্ষেত্রে কি হয়, এই যে ফর্মিক অ্যাসিড, এইখানে একটু আগে আমি যেটা বললাম, এই যে অ্যালডিহাইডের ক্ষেত্রে একটা হাইড্রোজেন সরাসরি কার্বনিল কার্বনের সাথে যুক্ত থাকে, একই রকমভাবে এইটা আমাদের কার্বনিল কার্বন, একই রকমভাবে আমাদের ফর্মিক অ্যাসিডের ক্ষেত্রে কিন্তু একটা হাইড্রোজেন সরাসরি এই কার্বনিল কার্বনের সাথে যুক্ত থাকে। আর রিডাকশন প্রসেসে যে প্রোটনটা ইউজ হয়, বা যে আমাদের H+ আয়নটা ইউজ হয়, সেটা কিন্তু আমাদের এই কার্বনিল কার্বনের সাথে যে হাইড্রোজেন অ্যাটমটা যুক্ত থাকে সেটাই কিন্তু ইউজ হয়, অলরাইট। তো এইখানে যেহেতু কার্বনিল কার্বনের সাথে একটা সরাসরি হাইড্রোজেন যুক্ত রয়েছে, তাই ইট ইজ কেপেবল অফ রিডিউসিং দিস টলেন্স রিয়েজেন্ট, ওকে, অ্যান্ড গিভস দ্য পজিটিভ সিলভার মিরর টেস্ট, অলরাইট। তো আমরা এখানে সেটা একটু লিখে নেবো যাতে তোমাদের মনে থাকে। তো আমরা এখানে স্টেটমেন্টটা একবার লিখে নেব, ফর্মিক অ্যাসিড is a special carboxylic acid that can reduce the tolerance reagent, because কারণ এর কাছে কি রয়েছে, because it has a hydrogen atom directly attached to the carbonyl carbon, atom directly attached to
to the carbonyl carbon, carbonyl carbon, just like in aldehydes, যেমনটা অ্যালডিহাইডের মধ্যে থাকে ঠিক তেমনই ভাবে কিন্তু এই যে ফর্মিক অ্যাসিড এর মধ্যে একটা হাইড্রোজেন সরাসরি কার্বনিল কার্বনের সাথে যুক্ত থাকে, আর এই হাইড্রোজেনটাই কিন্তু আমাদের টলেন্স রিএজেন্টকে রিডিউস করতে ইউজ হয়। ওকে, তো যেহেতু এর কাছে এই হাইড্রোজেনটা রয়েছে তাই এটা কিন্তু টলেন্স রিএজেন্টকে রিডিউস করতে পারবে আর পজিটিভ সিলভার মিরর টেস্টটাকে দিতে পারবে। ওকে, তো আমাদের অপশনটা কোনটা হয়ে যাবে? দিস ওয়ান। এর পরের প্রশ্নে বলা হচ্ছে গ্রিগনার্ড বিকারকের গঠনের ক্ষেত্রে অ্যালকিল হ্যালাইডের সক্রিয়তার ক্রম আমাদের বলতে হবে। ওকে, তো রিঅ্যাক্টিভিটি অর্ডার অফ অ্যালকাইল হ্যালাইড ইন দি ফর্মেশন অফ গ্রিগনার্ড রিএজেন্ট। ওকে, আমাদের যে গ্রিগনার্ড রিএজেন্ট সেটা আমরা প্রত্যেকেই জানি RMgX, আর এইটা আমাদের তৈরি হয় ফ্রম অ্যালকাইল হ্যালাইড RX। এখন এই যে অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা কি তৈরি করছি? অ্যালকাইল হ্যালাইড থেকে কিন্তু আমরা গ্রিগনার্ড রিএজেন্টটাকে তৈরি করছি। এখন এই যে রিঅ্যাক্টিভিটি অর্ডার অ্যালকাইল হ্যালাইড থেকে যেহেতু আমাদের গ্রিগনার্ড রিএজেন্টটা তৈরি হচ্ছে, তো রিঅ্যাক্টিভিটি অর্ডার আমাদের অ্যালকাইল হ্যালাইডের উপর কিভাবে ডিপেন্ড করবে? যে অ্যালকাইল হ্যালাইডের এই যে CX কার্বন অ্যান্ড হ্যালোজেন বন্ড, এই বন্ডটা আমরা যত তাড়াতাড়ি ব্রেক করতে পারবো, দ্যাট ডিপেন্ডস অন দ্য ইজ অফ ব্রেকিং দ্য CX বন্ড। কার্বন হ্যালোজেন বন্ডটা কত তাড়াতাড়ি আমরা ব্রেক করতে পারবো তার উপর ডিপেন্ড করে কিন্তু রিঅ্যাক্টিভিটি অর্ডার। মানে যত তাড়াতাড়ি যত ইজিলি সেই বন্ডটাকে আমরা ব্রেক করতে পারবো তত সহজে কিন্তু গ্রিগনার্ড রিএজেন্টটা তৈরি হয়, মানে রিঅ্যাক্টিভিটি অর্ডার তত বেড়ে যাবে। ওকে, তো আমরা যদি বলি রিঅ্যাক্টিভিটি অর্ডার depends on the ease of breaking carbon halogen bond, CX bond। কত সহজে আমরা CX বন্ডটাকে ব্রেক করতে পারবো তত সহজে কিন্তু আমাদের গ্রিগনার্ড রিএজেন্ট তৈরি হবে, মানে রিঅ্যাক্টিভিটি অর্ডারটা তত বেড়ে যাবে। মানে যত উইক বন্ড হবে তত বেশি রিঅ্যাক্টিভ হবে। অলরাইট, এখন আমরা যদি হ্যালোজেনের কথা দেখি, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যেহেতু এখানে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন দেওয়া রয়েছে তাই আমি এই তিনটা নিলাম। আমরা যদি ডাউন দ্য গ্রুপ মুভ করি তাহলে আমরা কি দেখব? যে ডাউন দ্য গ্রুপ এদের সাইজ কি হয়? সাইজটা বেড়ে যায়। আর সাইজ বেড়ে গেলে সমস্যা কি হবে? যে এফেক্টিভ ওভারল্যাপিং বিটুইন দ্য অরবিটালস এটা কিন্তু কমে যাবে। অলরাইট, এখন যে আমাদের ওভারল্যাপিং সেটা কিন্তু কমে যাবে। এটা যদি ইকুয়াল সাইজের হয় তাহলে ওভারল্যাপিংটা কিন্তু এফেক্টিভ ওভারল্যাপিং হয়। এখন সাইজটা যদি অনেক বড় হয়ে যায় তখন কিন্তু ওভারল্যাপিংটা, মানে যেহেতু এখানে কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন হবে তাই দিস ইজ হেড টু হেড ওভারল্যাপিং। তো হেড টু হেড ওভারল্যাপিং এর ক্ষেত্রে কিন্তু যদি সাইজটা খুব বেশি বেড়ে যায় তখন সে ওভারল্যাপিং কিন্তু খুব এফেক্টিভ হবে না। মানে আমরা যদি সহজে লিখতে চাই তাহলে আমরা লিখতে পারবো যে এফেক্টিভ ওভারল্যাপিং ডিক্রিজেস, এফেক্টিভ ওভারল্যাপিং এটা কি হয়? এইটা কমে যায়। এফেক্টিভ ওভারল্যাপিং যদি কমে যায় তাহলে কি হবে? এটা যদি কমে যায় তাহলে কি হবে? বন্ড স্ট্রেংথ এটা কমে যাবে, বন্ডটা উইক হয়ে যাবে। ওকে, বন্ড স্ট্রেংথ এটা কমে যাবে, আর বন্ড স্ট্রেংথ কমে গেলে কি হবে? আমাদের উইক বন্ড ফর্মেশন হয়ে যাবে। অলরাইট, তো বন্ডটা কি হয়ে যাবে? উইক বন্ড। তো আমরা কার্বন হ্যালোজেন বন্ডের যদি অর্ডারটা দেখি, বন্ড স্ট্রেংথের যদি অর্ডার দেখি, তো অর্ডার অফ CX বন্ড স্ট্রেংথ, তো সব থেকে উইক বন্ড কোনটা হবে? আমাদের কার্বন আয়োডিন, কারণ আয়োডিন সব থেকে বড়, তাহলে বন্ডটা সেটা তত উইক হবে। তো আমাদের কার্বন আয়োডিন এই বন্ডটা সব থেকে উইক হবে। এর থেকে স্ট্রং কোনটা হবে? কার্বন ব্রোমিন বন্ড। এর থেকে স্ট্রং কোনটা হবে? কার্বন ক্লোরিন বন্ড। ওকে,
তো এই যে বন্ডটা স্ট্রেংথের উপর কিন্তু ডিপেন্ড করছে রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস ফর্মেশন অফ দ্য গ্রিগনাট রিএজেন্ট। তো যত বেশি উইক হবে তত বেশি কিন্তু রিঅ্যাক্টিভ হবে। তো আমরা ফাইনাল যে রিঅ্যাক্টিভিটি অর্ডারটা পাবো সেটা হবে রিঅ্যাক্টিভিটি অর্ডার। এইটা আমরা কি পাবো, যে আমাদের অ্যালকাইল হ্যালাইডের মধ্যে কার্বন হ্যালোজেন বন্ডটা যত বেশি উইক হবে তত বেশি রিঅ্যাক্টিভ হবে। সব থেকে উইক কার্বন হ্যালোজেনের মধ্যে, তার থেকে বেশি উইক আমাদের কার্বন ব্রোমিনের ক্ষেত্রে, তার থেকে বেশি না, তার থেকে স্ট্রং যেটা সব থেকে উইক কার্বন আয়োডিন, তারপরে সব থেকে উইক হচ্ছে আমাদের, তারপরে স্ট্রং কার্বন আয়োডিনের থেকে স্ট্রং হচ্ছে কার্বন ব্রোমিন, আর সব থেকে স্ট্রং হচ্ছে কিন্তু আমাদের কার্বন ক্লোরিন। তো যত বেশি বন্ড স্ট্রেংথ বাড়বে তার রিঅ্যাক্টিভিটি তত বেশি কমে যাবে। ওকে, তো সব থেকে বেশি রিঅ্যাক্টিভ হবে আমাদের অ্যালকাইল আয়োডাইড, তারপরে অ্যালকাইল ব্রোমাইড, দেন অ্যালকাইল ক্লোরাইড। তো এটা আমাদের ফাইনাল রিঅ্যাক্টিভিটি অর্ডার হবে। ওকে, সো আমরা এটা ম্যাচ করিয়ে নেবো, আমাদের ফার্স্ট অপশনটা ম্যাচ করছে। দিস উড বি আওয়ার আনসার। এর পরের প্রশ্নে বলা হচ্ছে সুক্রোজের অ্যাসিডিক হাইড্রোলিসিসে কি তৈরি হয়। ওকে, অ্যাসিডিক হাইড্রোলিসিস অফ সুক্রোজ এলস কি উৎপন্ন হয়। অ্যাসিডিক হাইড্রোলিসিস মানে অ্যাসিডিক মিডিয়ামে জলের সাহায্যে কোনো একটা জলের উপস্থিতিতে কোনো কম্পাউন্ডকে ভেঙে নেওয়া। ওকে, এখন সুক্রোজের যদি আমি কথা বলি, তাহলে সুক্রোজ হচ্ছে একটা ডাইস্যাকারাইড যেটা আমাদের তৈরি হয় আলফা ডি গ্লুকোজ অ্যান্ড বিটা ডি ফ্রুক্টোজের মাধ্যমে। ওকে, তো সুক্রোজ ইজ ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড মানে এর মধ্যে দুটো ইউনিট রয়েছে, ডাইস্যাকারাইড অফ কি কি দিয়ে তৈরি, আলফা ডি গ্লুকোজ অ্যান্ড বিটা ডি ফ্রুক্টোজ। আলফা ডি গ্লুকোজ অ্যান্ড বিটা ডি ফ্রুক্টোজ এই দিয়ে কিন্তু তৈরি। এখন যেটা দিয়ে, যে কম্পোনেন্টগুলো দিয়ে তৈরি, আমরা যদি হাইড্রোলিসিস মানে ভেঙে ফেলা, লাইসিস মানে ভেঙে দেওয়া, হাইড্রো মানে ওয়াটারের উপস্থিতিতে ভেঙে দেওয়া। ওকে, ইন অ্যাসিডিক মিডিয়াম। তো যখন আমরা ওয়াটারের উপস্থিতিতে এটাকে ভেঙে ফেলবো, ওকে, এর মধ্যে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ থাকে, তো লিঙ্কেজটা ভেঙে যাবে, আর এই যে দুই কম্পাউন্ড আলফা ডি গ্লুকোজ অ্যান্ড বিটা ডি ফ্রুক্টোজ এই দুটো কিন্তু আলাদা হয়ে যাবে। মানে বলার অর্থ হচ্ছে সুক্রোজটা ভেঙে নিয়ে এই দুটোই তৈরি হবে আলটিমেটলি। ওকে, তো সুক্রোজটাকে আমরা যদি ভেঙে ফেলি, দ্যাট ইজ আওয়ার সুক্রোজ। এইটা ভাঙছে আমাদের ওয়াটারের উপস্থিতিতে ইন অ্যাসিডিক মিডিয়াম। ওকে, অ্যাসিডিক মিডিয়াম তৈরি কি হবে আমাদের, তৈরি হবে আমাদের আলফা ডি গ্লুকোজ। এই যে ডি শব্দ মানে হচ্ছে আমাদের ডেক্সট্রো, এটা অপটিক্যাল আইসোমারের একটা পার্ট, ডেক্সট্রো রোটেটরি। ওকে, তো ডি গ্লুকোজ প্লাস বিটা ডি ফ্রুক্টোজ। তো আমাদের অপশন বি ম্যাচ করছে, আলফা ডি গ্লুকোজ অ্যান্ড বিটা ডি ফ্রুক্টোজ। সো দিস উড বি আওয়ার আনসার। এর পরের প্রশ্নে বলা হচ্ছে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ায় নিম্নের কোনটি দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়। ওকে, which of the following is used as solvent in ফ্রিডেল ক্রাফট রিয়াকশন। এখন আমরা যদি ফ্রিডেল ক্রাফট রিয়াকশনের কথা বলি, তাহলে এই রিয়াকশনটা কি ছিল, আমাদের একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন ছিল। ওকে, দিস ওয়াজ আওয়ার ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, এটাকে ইএসআরও বলা হয় সংক্ষেপে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। এখন এই রিয়াকশনের ক্ষেত্রে আমাদের যে সলভেন্টটা ইউজ করা হয় সেটা হচ্ছে আমাদের নাইট্রোবেনজিন, অনেকেই জানো তোমরা। তো নাইট্রোবেনজিন এখানে সলভেন্ট হিসেবে কেন ইউজ করা হয়, কারণ এই ক্ষেত্রে আমাদের যে নাইট্রো গ্রুপটা রয়েছে আমাদের নাইট্রোবেনজিনের ক্ষেত্রে, নাইট্রো গ্রুপ অফ দ্য নাইট্রোবেনজিন এইটা কিন্তু ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনের প্রতি কিন্তু তেমন রিয়াক্টিভ না। দিস ইজ লেস রিয়াক্টিভ টুয়ার্ডস, নাইট্রোবেনজিন ইজ লেস রিয়াক্টিভ towards electrophilic substitution reaction. Okay, this prevent from interfering the reaction. এখন এইটা যদি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনের প্রতি তেমন রিয়াক্টিভ না হয়, তাহলে কিন্তু এইটা
ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকবে, আর এই মিডিয়ামে আমরা ইলেকট্রোফিলিক রিয়াকশনটা অনায়াসে করতে পারবো। এখন এইটা যদি রিয়াকশনে পার্টিসিপেট করে ফেলে, যেটা আমাদের সলভেন্ট, যেটা আমাদের মিডিয়াম, সলভেন্ট মানে কি আমাদের মিডিয়াম, এখন সলভেন্ট যদি নিজে রিয়াকশনে পার্টিসিপেট করে ফেলে তাহলে কিন্তু আমাদের রিয়াকশনটা কি হয়ে যাবে, আমাদের রিয়াকশনটা কিন্তু ইন্টারফেয়ার হয়ে যাবে। ওকে, সেটা রিয়াকশনে ইন্টারফেয়ার করে ফেলবে আর রিয়াকশনটা ডিস্টার্ব হয়ে যাবে। তো আমাদের এমন মিডিয়াম প্রয়োজন যেটা আমাদের রিয়াকশনে পার্টিসিপেট করবে না, আমাদের রিয়াকশনে কোনো রকম ইন্টারফেয়ার করবে না। ওকে, তো এই যে লেস রিয়াক্টিভিটি, দিস লেস রিয়াক্টিভিটি prevents it from involving, take interfering with the reaction, interfering with the reaction. ওকে, এর পরের প্রশ্নে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য মেজর প্রোডাক্ট ফর দ্য ফলোয়িং রিয়াকশন। এই রিয়াকশনের ক্ষেত্রে মেজর প্রোডাক্টটা কি হবে? এই যে রিয়াকশনটা দেওয়া রয়েছে এটাও কিন্তু আমাদের একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। ওকে, আর এইখানে আমাদের ক্লোরিনেশন করা হচ্ছে, ক্লোরিনেশন। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের একটা SO3H, সালফোনিক অ্যাসিড, SO3H এইটা যুক্ত রয়েছে। আর এই যে সালফোনিক অ্যাসিড, এটা একটা প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ, এটা একটা ফাংশনাল গ্রুপ। এই যে SO3H এইটার কিন্তু একটা প্রপার্টি রয়েছে, এইটা যখন বেঞ্জিন রিং এর সাথে যুক্ত থাকবে তখন এটা অ্যাক্ট করে অ্যাজ আ মেটা ডাইরেক্টিং গ্রুপ। It acts as meta directing group. আর মেটা ডাইরেক্টিং গ্রুপ হিসেবে যখন অ্যাক্ট করবে তখন কিন্তু যে ক্লোরিনেশনটা হবে তখন ক্লোরিনটা কিন্তু মেটা পজিশনে গিয়ে যুক্ত হবে। ওকে, তো আমরা এখানে কি লিখবো, ডিউরিং ক্লোরিনেশন মেজর প্রোডাক্ট সেটাই হবে যেখানে আমাদের মেটা পজিশনে ক্লোরিনটা থাকবে, কারণ এটা মেটা ডাইরেক্টিং গ্রুপ, তো মেটা পজিশনে ক্লোরিনটাকে যুক্ত করবে। সো ডিউরিং ক্লোরিনেশন major product will have chlorine at the meta position. Meta position, car respect to meta position, with respect to sulfonic group, SO3H group. SO3H এর সাপেক্ষে মেটা পজিশনে, this is SO3H, এখানে আমরা দেখে নেব this is SO3H, this is অর্থো, মেটা, প্যারা। এখানে অর্থ পজিশনে রয়েছে তাই এটা মেজর প্রোডাক্ট হবে না। যখন এরকম ক্লোরিনেশন প্রসেসটা করা হয় তখন কিন্তু প্রথমে যে স্ট্যান্ডার্ড প্রসেস সেখানে কিন্তু প্রথমে 1 ইকুইভ্যালেন্ট ক্লোরিনটাকে দেওয়া হয়। 1 ইকুইভ্যালেন্ট ক্লোরিন মানে মাত্র একটা ক্লোরিন যুক্ত হবে। তো প্রথমে যখন একটা ক্লোরিন যুক্ত হবে তখন সেটা কিন্তু মেটা ডাইরেক্টিং হওয়ার কারণে SO3H সেটা আমাদের মেটা পজিশনে যুক্ত হবে। ওকে, তো এইটা আমাদের অর্থ, মেটা, প্যারা, এখানে আমাদের প্যারা পজিশনে যুক্ত রয়েছে, তো দিস উইল নট বি দ্য মেজর প্রোডাক্ট। এখানে আমাদের অর্থ, মেটা, প্যারা, এখানে মেটা পজিশনে ক্লোরিনটা যুক্ত রয়েছে তাই এটা আমাদের আনসার হবে। এরপরে এখানে আমাদের অর্থ অ্যান্ড প্যারা দুটো পজিশনে যুক্ত রয়েছে, কিন্তু আমরা যদি স্ট্যান্ডার্ড প্রসেসটা নিই প্রথমে 1 ইকুইভ্যালেন্ট ক্লোরিন যদি দেওয়া হয় তাহলে কিন্তু 2 পজিশনে ক্লোরিন কখনোই আসবে না। ওকে, তো এটা তো ফর্মই হবে না এখানে, কিন্তু ফলোয়িং স্টেপে যদি আবার ক্লোরিনেশন করা হয় তখন কিন্তু এটা তৈরি হবে। এইখানে আমাদের আনসার কোনটা হয়ে যাবে, আমাদের আনসার হবে কিন্তু আমাদের সি অপশনটা আনসার হবে, কারণ এখানে আমাদের মেটা পজিশনে ক্লোরিনটা যুক্ত রয়েছে। ওকে, আজকে এই অবধি। লেকচার PDF তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। যারা এখনো টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি তোমরা এই লিঙ্কের মাধ্যমে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করতে পারবে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং টুডেস ক্লাস। দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে অন, টেক কেয়ার, গুড বাই।